এই যে মানে শুরুটা যেমন করেছিলেন তাহসিন রিয়াজ, কিন্তু একটা লকের জায়গাও কিন্তু উনি বললেন জুলাই সনদ থেকে অগ্রাহ্যই করা হলো ইন এ সেন্স। দেখুন, উনি যে বলছে সাইন করার সময় আদেশের কাগজ ছিল, আমি দায়িত্ব নিয়ে বলছি সাইন করার সময় আদেশের কাগজ ছিল না, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, বিএনপি যখন সাইন করেছিল জুলাই সনদটা তখন নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু যখন আপনি আদেশটা ব্যাপারটা দিলেন তখন নোট অফ ডিসেন্ট রাখেন নাই। সুতরাং যারা সংস্কার কমিশন করেছিলেন জনাব আলী রিয়াজের নেতৃত্বে তখন একটা ছলছাত্রী করেছিল, এবং আলী রিয়াজ সাহেব চেয়েছিলেন যে বিপ্লব স্পন্দিত বুকে আমি আলী রিয়াজ, আমি সংবিধান, মানে এই যে ধরনের একটা ধারণা আমাদের মধ্যে প্রসব করার জন্য, যেটা অবশ্যই টেকে নাই। গেল সেকেন্ড পার্ট। থার্ড পার্ট হচ্ছে আমি একটু বলি আপনাকে, ধরেন যে আমি এবার টেকনিক্যালি কথা বলি, আমি মানে বিএনপির ফেভারেও না, এনসিপির ফেভারেও না, জামাতের ফেভারেও না, এদের কারো বিপক্ষেও না, আমি একটু টেকনিক্যালি ফেভারের কথা, রাজনীতি বিশ্লেষক এক্স্যাক্টলি আমি সেই বিষয়ে কথা বলতে চাই। ধরেন জুলাই সনদটা এটা কিন্তু আইন না, গণভোটে এটা হ্যাঁ পাশ হয়েছে। আমার কাছে মনে হয় সংবিধান বিশেষজ্ঞদের সাথেও আমি এক্সপার্টদের সাথে আলাপ করেছি, এটা হ্যাঁ অর্থ হচ্ছে কি এটা সংসদে আলাপ করার একটা বৈধ প্রক্রিয়া তৈরি হলো। এখন ধরেন আমাদের এখানে যে 84টা সংস্কার প্রস্তাবনা, তার মধ্যে 36টা হচ্ছে এক্সিকিউটিভ অর্ডার। এক্সিকিউটিভ অর্ডার বাস্তবায়ন করার জন্য আপনার সরকার লাগে না, ফাইন, 48টার জন্য লাগে। সেই 48টার জন্য ধরেন উনি যে বলছে 2/3 পেয়েছে, 2/3 পেলেই এখন বিএনপি যা খুশি তা করতে পারবে, আমি এটা মনে করি না। ধরেন এই সংসদের যদি 300 জন ব্যক্তি যদি বলে ফেলে যে আমরা সবাই একমত হলাম এই সংসদের মেয়াদ এখন 15 বছর বা 20 বছর, আপনি কি এটা কার্যকর করতে পারবেন না। এবার আসি টেকনিক্যাল আলাপে, সেটা হচ্ছে কি, ধরেন আপনার রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধান, এবং এই সংবিধানকে রক্ষা করার দায়িত্ব সুপ্রিম কোর্ট, এবং আপনার যেগুলা হচ্ছে মৌলিক বিষয় সংবিধানের সাথে পরিপন্থী, সংবিধানের সাথে কনফ্লিক্ট করে, মুহূর্তের মধ্যেই চ্যালেঞ্জেবল, কোর্ট চাইলে চ্যালেঞ্জেবল করতে পারে। সুতরাং রাষ্ট্রের মৌলিক যে বিষয় কাঠামোগুলো, সেই কাঠামোগুলোকে সবসময় সে চ্যালেঞ্জ করবে। এখন ধরেন এখানে যে জুলাই সনদ বাস্তবায়নটা যে অর্ডিন্যান্সটা জারি করছে রাষ্ট্রপতির অর্ডার অনুযায়ী, এখানে আমার মনে হয় যে ডক্টর ইউনূসের যে নেতৃত্বাধীন বা আলী রিয়াজ সাহেবের নেতৃত্বাধীন যে সংস্কার কমিশন, এখানে তারা একটা দোয়াশার মধ্যে রেখে গেছে, এবং এই দোয়াশার মধ্যে আমার কেন জানি মনে হচ্ছে যে এনসিপি, জামাত বা সকল পার্টি এটা মাত্র বাবলের মধ্যে পড়ে গেছে। ধরেন একটা অর্ডিন্যান্স জারি করলো, এখন একটা অর্ডিন্যান্স জারি করলো, অর্ডিন্যান্স সে জারি করার পরে তার সকল ক্ষমতা আছে, পার্লামেন্ট বসলো, পার্লামেন্ট বসার মধ্যে 30 দিনের মধ্যে যদি আপনি এটা না করেন তাহলে কিন্তু বাতিল। তারাই বলছে 180 দিনের মধ্যে বাতিল করতে হবে, সুতরাং 30 দিনের মধ্যে তো এটা অটোমেটিক বাতিল হয়ে যাচ্ছে, এটা তো আপনার 2/3 লাগে না। এবং আমি আপনাকে আগে বলছি, এখানে যদি ধরেন 300 জন মেম্বার অফ পার্লামেন্টও যদি রাজি হয় যে আমরা এই জিনিসগুলো চেঞ্জ করতে চাই, সে পারবে না, কারণ সুপ্রিম কোর্টের কাছে এগুলো চ্যালেঞ্জিং হবে। সুতরাং এখানে অনেক কিছু আছে, আমার কাছে মনে হচ্ছে আমি কনস্টিটিউশন চ্যালেঞ্জ হবে, ডেফিনেটলি চ্যালেঞ্জ হবে এগুলো। ধরেন এখানে রাষ্ট্রের মৌলিক জিনিসগুলো, ইভেন তারা যে উচ্চ কক্ষে যে ধারণাটা দিয়েছে সেটাও আমার কাছে চ্যালেঞ্জেবল মনে হয়। কারণ হচ্ছে কি, এখানে আপনার সাধারণত যে উচ্চ কক্ষের যে ধারণাটা, সারা দেশে যেগুলো ফেডারেল গভর্নমেন্ট সিস্টেম আছে বা এগুলোকে নিয়ে আরো বিস্তর আলোচনা হওয়া উচিত। কারণ হচ্ছে কি, আপনি খুব লাক্সারির জন্য উচ্চক করবেন, তার কি ক্ষমতা দেওয়া হবে, তার কি বেসিস আপনি এটা করতেছেন, এগুলোর কোনো সুস্পষ্ট ব্যাখ্যা এখানে নাই। তো সুতরাং এগুলো যে আপনারা করতে চাচ্ছেন বা কোন বেসিসে, এগুলোকে আমি মনে করি যে এগুলা এই আলোচনাগুলো কি স্বাক্ষরের আগে হয়েছে আপনার মনে হয়? না, এগুলো নিয়ে আমার কাছে মনে হয় না। আমি কখনো স্বাক্ষরটা আসলে কি না, আমি বলি এই আলোচনাগুলো তো হয়েছে, এক্স্যাক্টলি ওটাই বলছি। তাহলে আমি বলি শুনেন, আমার সময় আমি ব্যাখ্যা করব। আচ্ছা, সেটা আমি বলি আপনাকে। ধরেন উচ্চ কক্ষের ক্ষেত্রে এখানে তারা বলেছে যে উচ্চ কক্ষের নিম্ন কক্ষে যদি কোনো আইন পাস হয় তাহলে এটা উচ্চ কক্ষের কাছে যাবে, যাওয়ার পরে তারা আবার একটা নিম্ন কক্ষে আসবে। তো উচ্চ কক্ষে গেলে আবার নিম্ন কক্ষে আসার কি প্রয়োজন? এখন যদি এরকম হয় নিম্নকক্ষের কোনো আইন উচ্চকক্ষ আটকাই দিতে পারে, তাহলে এটার একটা গুরুত্ব আছে। তাদের যে ফরম্যাট, এটাতে কোনো আলোচনা হয়নি। এবং আপনাকে আরেকটু যোগ করি আমি, ধরেন সাধারণত যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ ডুয়েল যে পার্লামেন্টটা, সে পার্লামেন্টটা ফেডারেল গভর্নমেন্টে হয়। বাংলাদেশের ক্ষেত্রে এটা আপনি আগে করতে পারতেন যে একটা ফেডারেল সিস্টেম করতে পারতেন, ফেডারেল প্রাদেশিক সরকার করতে পারতেন, করে তারপর এখান থেকে নির্দিষ্ট প্রতিনিধি আনে এখানে করতে পারতেন। এই আলোচনাগুলো ধরেন আপনি যদি একটু বৈশ্বিক পর্যায়ে যদি তাকান, ধরেন বেলজিয়ামে 1970 সাল থেকে 94 সাল পর্যন্ত 24 বছর শুধু আলোচনায় হয়েছে যে কি ফরম্যাট এটা হবে। তারপর তারা আলোচনা করলো, এটা বাস্তবায়ন করলো, করতে 14 সালে সেটা বাতিল করে দিল। নিউজিল্যান্ডও এরকম 20 বছর ধরে আলোচনা হয়েছে। এখন আমাদের এই প্র্যাকটিসের মধ্যে এই জিনিসগুলোকে বিস্তর আলোচনা করার একটা সুযোগ আছে। আমি মনে করি যে পার্লামেন্টে আলোচনাগুলো হওয়া উচিত। আর যেহেতু জুলাই সনদকে আমি ওন করি, হ্যাঁ পাশ হয়েছে, তো আমি মনে করি যে নোট অফ ডিসেন্ট ছাড়া বিএনপি আগে বলেছিল তারা নোট অফ ডিসেন্ট ছাড়া প্রত্যেকটা জিনিস তারা বাস্তবায়ন করতে চায়। সুতরাং নোট অফ ডিসেন্ট ছাড়া বাকিগুলা ডেফিনেটলি তারা বাস্তবায়ন করবে। আর যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলোতে ডিসকাশন হওয়ার জন্য, ডিবেট হওয়ার জন্য পার্লামেন্ট আছে। সুতরাং আমি মনে করি যে এগুলোতে এখন অহেতুক আলোচনা করা বোকামি। আর একটা কথা আপনাকে আমি মনে করি, জুলাই সংবিধান সংস্কার কাউন্সিলের যে শপথ নেওয়াটা, সেই শপথ নেওয়াটা ধরেন এই বিদ্যমান সাংবিধানিক কাঠামোতে নাই।
তো যদি আপনি এটা যোগ করেন তখন শপথ নেওয়ার প্রশ্ন আসবে। সুতরাং এখন মানে এই ব্যাখ্যাটাই তো সালাউদ্দিন আহমেদ এক্স্যাক্টলি এটাই এখন আপনি ধরেন সংবিধান তো একটা আইনি প্রক্রিয়া, এখন এখানে কারো ইচ্ছা অনিচ্ছার হবে না, প্রত্যেকটা জিনিস একটা মাপের মধ্যে যেতে হবে। যে মানে শপথ নেওয়ার কোনো সুযোগ নেই, এই আপনি এটাকে যোগ করেন, এই কথাটাকে আগে পরিষ্কার করে বলা না হয়নি, কোথাও হয়নি, কোথাও এটা হয়নি। এখন আপনি এটা যোগ করেন, যোগ করলে তখন তার শপথ নেওয়ার প্রশ্ন আসবে। এখন পর্যন্ত কোনো অধিবেশন বসেনি, অধিবেশন বসলে যদি প্রথম অধিবেশনে, আপনার একটা কথা মাথা রাখতে হবে, এখনো পর্যন্ত কিন্তু আপনি কনস্টিটিউশনালি কিন্তু ইউনূসের সরকার এখনো অবৈধ। এটাকে আপনার 12 মার্চে বা যেদিনে উনি একথা বলছেন, ইউনূসের করা নির্বাচন কি তাহলে বৈধ? না আমি কোনো বৈধ অবৈধ বলছি, আমি বুঝতে পারছি, প্রত্যেকটাকে অধিবেশনে ফার্স্ট অধিবেশনটাকে বৈধতা দেওয়া হবে। তো প্রথম যখন ফার্স্ট অধিবেশনে বৈধ দেওয়া হবে তখন আপনি এটা নিয়ে আর্গুমেন্ট করেন যে তাহলে আমরা সংবিধান সংস্কার কাউন্সিল যেহেতু 180 দিন চলবে, তাহলে আমরা এটা এখানে যোগ করি, সবার সম্মতিকে আমরা এখানে যোগ করি, যোগ করলে তারপরে শপথের প্রশ্ন আসবে। সুতরাং এটাকে নিয়ে এখন অহেতুক আলোচনা করা, মাঠ গরম করার আমি কোনো প্রয়োজন মনে করি না। আরেকটা জিনিস আপনাকে আমি যোগ করি, ধরেন বিএনপি কিন্তু একবার বলা না যে তারা আমরা শপথ নিব না। একটা উদাহরণ আপনাকে দেই, ধরেন এনসিপি তারা জুলাই সনদের আইনি প্রক্রিয়া বাস্তবায়ন করার জন্য সবচেয়ে বেশি লড়াই করেছে এবং তারা সফল হয়েছে। এটার জন্য তাদেরকে আমি থ্যাংক ইউ দিই। তারা ফার্স্টে বলেছিল যে তারা আমরা জুলাই সনদ আমরা সাইন করবো না আইনি বাস্তবায়ন হওয়া পর্যন্ত। ইভেন আইনি বাস্তবায়ন হওয়ার পরও তারা সাইন করে নাই। যখন আমরা টকশোতে ওনাদেরকে অনেক বেশি তিক্ততার পর্যন্ত নিয়ে গেলাম, তখন লাস্টে 2 দিন আগে তারা সাইন করেছে। সুতরাং বিএনপি সময় পুরিয়ে জানে এবং এই ডিবেটগুলো আমি মনে করি, এই হেলদি ডিবেটগুলো আমি মনে করি সংসদে, পার্লামেন্ট একটা, আপনারা অলরেডি আলোচনা বলেছেন একটা ভাইব্রেন্ট সংসদ আমরা পেতে যাচ্ছি, নিশ্চয়ই আমরা পেতে যাচ্ছি। হাসিনা বিরোধী, ফেসিবাদ বিরোধী একটা পার্লামেন্ট আমরা পেতে যাচ্ছি। সেই পার্লামেন্টে এগুলোকে নিয়ে বিস্তৃত আলোচনা হবে এবং যে আলোচনাগুলো আমি মনে করি ধরেন ঐক্যমত কমিশনে এগুলো করার কোনো দরকারই ছিল না। এগুলো পার্লামেন্টে করলে জিনিসগুলো হচ্ছে ধরেন আইনি বৈধতা তৈরি হয়, তখন আর কোনো কন্ট্রোভার্সি হয় না। আর আপনি যদি ধরেন প্রত্যেকটা জিনিসে গায়ের জোরে অসাংবিধানিক প্রক্রিয়া করে ফেলেন, তাহলে সমস্যা হয় কোন জানেন? সমস্যা হয় কি, ধরেন আগামী 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে কোনো একটা সংকট তৈরি হলো, তখন আপনি এরকম গায়ের জোরে সব গণভোট টনভোট করে বা আপনার ইচ্ছা মতো একটা মানে সংবিধান সংস্কার কমিশন করে সব আপনি পাস করে ফেললেন, তাহলে রাষ্ট্রের বেসিক কাঠামোটা দুর্বল হয়ে পড়ে। কার গায়ের জোরে হলো? যখন যে আসবে যখন এরকম আলী রিয়াজের গায়ের জোরে সব এখন করে ফেলছে, তো এখন গায়ের জোরে আপনি করতে গেলে তখন এটা ব্যাড প্র্যাকটিস, তখন এই আপনার মানে আইনি ভিত্তিতে কনস্টিটিউশনটা দুর্বল হয়ে পড়ে, রাষ্ট্র এতে ভেঙে পড়ে। তাই মনে করি যে বিএনপি তার মোরাল স্ট্যান্ড ঠিক ছিল, যত যা আদায় করা দরকার সবকিছু আপনার 12 মার্চের পরে পার্লামেন্টে এগুলো হোক।